একদিকে মানুষের চলতেছে বিয়ের মৌসুম, আর একদিকে আমার চলতেছে ট্যুরের মৌসুম। কক্সবাজার ফ্যামিলি ট্যুর শেষ হতে না হতেই বন্ধুদের সাথে চলে যাচ্ছি আবার আরেক ট্যুরে। বাস ছেড়ে দিল সঠিক সময়ে, এখন আমরা গন্তব্যের উদ্দেশ্যে রওনা হচ্ছি। ও আচ্ছা, আমাদের গন্তব্য কোথায় চলুন জেনে নেওয়া যাক সমিতের কাছ থেকে। তারপরে বল সমিত্র, আমাদের প্রাথমিক প্ল্যান কি? রাসলেট মাস্টার্সকে পরে কি দূর বেটা। আমাদের প্রথম প্ল্যানটা হচ্ছে আমরা আগে নামবো কক্সবাজারের চকরিয়াতে, পরে আমরা চকরিয়া থেকে যাব লামা মিরিঞ্জা ভ্যালি, পরে আমরা মিরিঞ্জা ভ্যালিতে একটা রুম ঘরে এক রাত থাকবো, এক রাত থাকার পরে সমিতের কাছ থেকে পুরো ট্যুর প্ল্যান জানার পরে আমরা চলে গিয়েছিলাম আমাদের আরেক বন্ধু নাসিফের কাছ থেকে এই ট্যুর সম্পর্কে তার কিছু অনুভূতি জানার জন্য। কিন্তু কিছু টেকনিক্যাল কারণে এই ভিডিওটি ডিলিট হয়ে যায়। আমি মন থেকে অনেক দুঃখ প্রকাশ করছি এর জন্য। কিন্তু নাসিফ বিন নাসিফ এই ভিডিওর এই পয়েন্টে আসার পর সে এরকম রিয়াকশান দিবে। अच्छा ठीक है। তারপরে গাড়ির ড্রাইভার কি মনে করে মেইন রাস্তা দিয়ে না গিয়ে শর্টকাট রুটে বেপরোয়াভাবে গাড়ি চালিয়ে একটার পর একটা গাড়িকে ওভারটেক করে আমাদেরকে নিয়ে যাচ্ছিল গন্তব্যস্থলে। গাঞ্জা খাই কুল পাই না, লেখাপড়া করবো কোন সময়? দেন 30 মিনিটে যাত্রাবিরতি ছিল কুমিল্লাতে। যাত্রাবিরতি শেষ হওয়ার পরই আমাদের বাস আবার চলা শুরু করলো। বাসের জানলা দিয়ে প্রকৃতি দেখতে দেখতে আমরা সকাল 6:30টায় পৌঁছে গেলাম হাঁসের বাজার মোড়ে। এই শীতের মাঝেই আমরা আমাদের আরেক বন্ধু নাবিলকে ধরলাম সারাত বাস জার্নি সম্পর্কে তার কিছু অভিজ্ঞতা শেয়ার করার জন্য। আমাদের সাথে আছে আমাদের আরেক বন্ধু নাবিল। তো বলো, এই যে সারাত এত বেপরোয়াভাবে হচ্ছে বাস জার্নি করে আমরা এই জায়গায় আসলাম, তোমার এই সম্পর্কে কি মতামত? প্রচুর শীত ছিল, সারা রাস্তা বাস অনেক দূরের চলছে, কিন্তু এখানে প্রচুর শীত। এখন শীতের মোটামুটি প্রচুর খারাপ জার্নি গেছে একটা, বাট বাস দিয়ে আমরা এখন আসছি এখানে এই এই অভিজ্ঞতা। দেন এখান থেকে আমরা বাসে করে মিরিঞ্জার উদ্দেশ্যে রওনা দিলাম। তবে পথের মাঝখানে একটা অপ্রত্যাশিত ঘটনা ঘটলো। পথিমধ্যে ইয়াংসা বাজারে পুলিশ স্টপেজে আমাদের 4 জনকে আটকে দেয় এবং আমাদের সবাইকে আইডি কার্ডের ফটোকপি জমা দিতে বলল। বেসিক্যালি আমি পুলিশদের কাছে আমাদের সকলের পরিচয় দিয়েছিলাম, আর এ নিয়ে নাসিফ সেখানেই আমার সাথে ট্রল করে বসলো। ময়মনসিংহ নতুন বাজার থেকে আসছি, আইসা আটকা গেছি ইয়াংসা বাজারে। চপ কালা সুতা দিয়া তোর ঠোঁট সিলাই কইরা দিমু। তারপর এনআইডির ফটোকপি পুলিশ ক্যাম্পে জমা দিয়ে আমরা আবারও মিরিঞ্জা উদ্দেশ্যে রওনা দিলাম। এই ভিডিও চলাকালে আপনি বাংলাদেশের প্রকৃতির এরকম অনেক সৌন্দর্য দেখতে পারবেন, যা দেখে আপনার কখনোই মনে হবে না যে আপনার টাকা খরচ করে প্রাকৃতিক সৌন্দর্য দেখার জন্য কাশ্মীর অথবা সুইজারল্যান্ড যেতে হবে। সৌন্দর্য দেখতে দেখতে আমরা চলে আসলাম আমাদের গন্তব্যস্থলে। তবে আমাদের কটেজে যাওয়ার জন্য এখান থেকে অনেকটা উঁচুতে যেতে হবে এবং এর জন্য অনেকটা পথ আমাদের ট্রেকিং করতে হবে। ট্রেকিং করতে করতে আপনি একটি জিনিস খেয়াল করবেন, মিরিঞ্জা আশেপাশে ভিউ অনেকটা সাজেকের মতো এবং পর্যটকদের আকৃষ্ট করার জন্য মুড়ি মুরগির মতো এখানে অনেক রিসোর্ট তৈরি হচ্ছে। ট্রেকিং করতে করতে আমরা চলে আসলাম আমাদের রিসোর্টে আসার পর আমরা এখানে চেকিংয়ের জন্য অপেক্ষা করতে থাকলাম। আমাদের রিসোর্টের নাম মারাইঞ্চা হিল। মিরিঞ্জাতে পাহাড়ের একদম চূড়ায় 2টি রিসোর্ট আছে, একটির নাম মিরিঞ্জা ভ্যালি এবং আরেকটি আমাদের এই মারাইঞ্চা হিল। ডাক্তারে পোলা দিই বং ধরে। সত্যি কথা বলতে এই রিসোর্টের আশেপাশের ভিউ খুবই সুন্দর। প্রকৃতির পাশাপাশি আপনি অন্যান্য রিসোর্টের কটেজগুলো এখান থেকে দেখতে পারবেন। তবে জুম ঘরে যাওয়ার আগে আমরা সিদ্ধান্ত নিলাম আমরা আমাদের ব্রেকফাস্টটা করে নিব। দুঃখের বিষয়, রিসোর্টের হোটেলে আমাদের ব্রেকফাস্ট করার জন্য কোনো কিছুই ছিল না। ও ভাই মারো মুঝে, মারো মারো মুঝে, মারো মারো नहीं ये मजाक हो रहा है, एक सेकंड। শেষ পর্যন্ত ভাগ্যে ডিম ভাজি ছাড়া কিছুই জুটলো না। খাওয়া শেষ হওয়ার পরই আমরা আমাদের জুম ঘরের উদ্দেশ্যে রওনা হলাম। জুম ঘরের বাইরে বারান্দার মতো একটি জায়গা ছিল এবং ভেতরের জায়গাটা ছিল অনেক বড়। আমরা তো আগে প্ল্যান করে রাখলাম যে আমরা আজকে সারা রাত আড্ডা দিব। এরপর শুরু হলো আমাদের ভং ধরা। মানুষের ভং দেখে তো খুবই মজা নিলা, এখন যে নিজে ভং ধরতেছ। জুমঘর থেকে আশেপাশে পরিবেশ জাস্ট দেখার মতো ছিল, তাই এই সুন্দর দৃশ্যটি আমরা ক্যামেরা বন্দি করে রাখলাম। এরই মাঝে আমরা চলে গেলাম লাঞ্চ করতে। খাবারের স্বাদ মন্দ না হলেও 4 জনের জন্য কোয়ান্টিটি ছিল খুবই কম।
এরপরে রিসোর্টের হেলিপ্যাডে আমরা বিকালের সময়টা কাটানোর জন্য যাচ্ছিলাম। সারাদিন তোমার এই রিসোর্টের থেকে কেমন লাগলো? এই রিসোর্ট সম্পর্কে কি Overpriced. অভিযোগ আছে? ওভারপ্রাইস, আচ্ছা, দামটা বেশি। আর কিছু না? দামটা বেশি আর কোয়ালিটি আর একটু ভালো হতে পারত। ওকে, নাসিব কিছু বলতে চাও এই ব্যাপারে? সমিত, এই কথাটা আমি বুঝিয়ে বলি। রিসোর্টে জনপ্রতি 4 বেলা খাবারের জন্য 800 টাকা পে করতে হবে। লাইক সিরিয়াসলি। প্রাকৃতিক সৌন্দর্যের দিক থেকে সাজেকের থেকে মিরিঞ্জা কোনো অংশেই কম নয়, বরং সাজেকের মতো ওভার ক্রাউডেড প্লেসের তুলনায় আপনি এখান থেকে প্রাকৃতিক সৌন্দর্য খুব ভালোভাবে উপভোগ করতে পারবেন। তবে মানুষের অত্যাচারে হয়তো একদিন সাজেকের মতো এই জায়গাটিও তার এই সৌন্দর্য হারাবে। এরপর আমরা রিসিপশনের পাশে কাচের দেয়াল দিয়ে ঘেরা একটি ফটো শুটিং স্পটে গেলাম কিছু ছবি তোলার উদ্দেশ্যে। প্রকৃতির নিয়মে সূর্য তখন পশ্চিমে আকাশে হেলে পড়েছে। সন্ধ্যায় ভালো জমিয়ে আড্ডা দেওয়ার পরে আমরা জুমঘরের বাইরে থেকে রাতের প্রকৃতি দেখার জন্য বের হলাম। পরিবেশ দূষণ না থাকলে রাতের আকাশ দেখতে কেমন দেখায় এই অ্যাস্ট্রো ফটোগ্রাফিটি তা প্রমাণ। বাতাসের কারণে স্টেবিলিটি কম থাকে, একটু শেকি শেকি ছবি এসেছে। এরপর আমরা হোটেলের রিসেপশনের সামনে চলে যাচ্ছি রাতের বারবিকিউ দেখার জন্য। এখানে অতিথিদের জন্য রাতের খাবার হিসাবে দেওয়া হয় বারবিকিউ এবং পরোটা। অনেকে এই সুযোগে বারবিকিউয়ের আগুনে নিজেদের হাত পা গরম করছিল। রান্না শেষ হওয়ার পরে এখানেই আমাদের বারবিকিউ পরিবেশনের কাজ চলছিল। এক প্লেটে 3টে পরোটা, আনলিমিটেড তরকারি, একটা সেদ্ধ ডিম, 1 টুকরো পেঁয়াজ, একটা কাঁচা লঙ্কা, 30 টাকা। 30 টাকা, যাতে হয় না ট্রেনের টিকিটও হবে না। যাই হোক, 200 টাকার বারবিকিউ খাওয়া শেষ হওয়ার পরে রাতের বাকি সময়টা গান গেয়ে এবং আড্ডা দিয়ে আমরা অবশেষে ঘুমিয়ে পড়লাম। পরদিন সকাল। বর্ষাকাল হলে আপনি এই জায়গা থেকে খুব সুন্দর মেঘ দেখতে পারবেন। তারপরে আমরা আবারও হেলিপ্যাডের দিকে যাচ্ছি সূর্যোদয় দেখার উদ্দেশ্যে। এই জায়গা থেকে সূর্যোদয়ের পুরো সময়টার একটা টাইম ল্যাপস ভিডিও করে রেখেছিলাম, আপনারাও দেখুন আর এনজয় করুন। অবশেষে সূর্যি মামা পূর্ব আকাশে পুরোপুরিভাবে জাগ্রত হলো এবং এরই সাথে সাথে আমরা ব্রেকফাস্ট শেষ করে ব্যাগ গুছিয়ে নিলাম এবং পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে রওনা হলাম। শেষবারের মতো জুমঘরের বাইরের দৃশ্যটি উপভোগ করে নিলাম। তারপর আমরা রিসিপশনের দিকে গেলাম চেক আউট করার জন্য। চেক আউটের কাজ সঠিকভাবে শেষ হয়ে যাওয়ার পর আমরা রিসোর্ট থেকে বের হয়ে গেলাম। বাই বাই, মিরিঞ্জা ভ্যালি, টাটা। ওকে। তারপরে আমরা পাহাড়ি রাস্তা ধরে পাহাড় থেকে নিচে নামতে নামতে চলে যাচ্ছিলাম মেইন রোডের উদ্দেশ্যে। যেতে যেতে বলে রাখি, এখানকার এই ধরনের জুম ঘরগুলো বুক করলে আপনি সাথে কোনো অ্যাটাচ বাথরুম পাবেন না। অ্যাটাচ বাথরুম পেতে গেলে আপনাকে অবশ্যই প্রিমিয়াম জুম ঘর বুক করতে হবে। মেইন রোড থেকে আমরা বাসে চড়ে পড়লাম চকরিয়ার উদ্দেশ্যে যাওয়ার জন্য। সেখান থেকে বাসে করে আমরা চট্টগ্রাম শহরের উদ্দেশ্যে যাব এবং সঠিক সময়ে বাস চলে এলো। আমরা এখন বাসে চড়ে চলে যাব চট্টগ্রামের উদ্দেশ্যে। তারপর চট্টগ্রাম শহরে নেমে সিএনজি ভাড়া করে আমরা চন্দ্রকোনার উদ্দেশ্যে রওনা দিলাম। চন্দ্রকোনা নেমে আমরা কিছুক্ষণ ব্রেক নিলাম। তারপর আমরা আবার সিএনজি করে রওনা দিলাম কাপ্তাই শহরের উদ্দেশ্যে। তবে কাপ্তাই শহরে যাওয়ার আগে আমাদের আরেকটি প্ল্যান ছিল কর্ণফুলী নদীতে কায়াকিং করা, এবং সেটার জন্য আমরা পথিমধ্যে থামলাম কাপ্তাই কায়াকিং ক্লাবে। এখান থেকে নিচে নেমে কায়াকিংয়ের জন্য আমাদের কায়াক ভাড়া করতে হবে।
ছোটবেলায় সাধারণ জ্ঞানে বইয়ে কর্ণফুলী নদীর যেরকম একটি ছবি দেখতে পারতাম, এখানে এসে আমরা ঠিক সেরকম একটি ভিউ পেয়ে গেলাম। দেখেই মনটা যেন জুড়িয়ে গেল। তারপর আমরা কায়াকে চড়ে কর্ণফুলী নদীতে কায়াকিং করার জন্য বের হয়ে পড়লাম। নিকলি, টাঙ্গুয়া হাওর এই ধরনের স্পটগুলো মানুষের যেরকম আকর্ষণ কাটতে পেরেছে, এই স্পটগুলো এখনও সেরকম আকর্ষণ কাটতে পারেনি। হয়তো এটাই প্রকৃতির চাওয়া, যেন মানুষের কুনজর থেকে এই সৌন্দর্যগুলো একটু আড়ালেই থাকুক। তবে অপ্রিয় হলেও সত্য কথা এই যে হয়তোবা মানুষের অত্যাচারে একদিন এই সৌন্দর্যগুলো পৃথিবীর বুক থেকে চিরতরে হারিয়ে যাবে। কায়াকিং শেষ হওয়ার পরে আমরা কাপ্তাই শহরের উদ্দেশ্যে রওনা দিলাম। আমাদের উদ্দেশ্য কাপ্তাই বাঁধ দেখা। দুর্ভাগ্যবশত আমরা জানতে পারলাম কাপ্তাই হ্রদের উপর সরাসরি যেতে হলে প্রশাসনের অনুমতি প্রয়োজন হয়, তাই দূর থেকেই আমরা কাপ্তাই বাঁধের সৌন্দর্য উপভোগ করলাম। কাপ্তাই বাঁধ দেখা শেষ হওয়ার পরে আমরা এখানে আমাদের বুক করা হোটেলের উদ্দেশ্যে রওনা দিলাম। সৌভাগ্যবশত আমাদের এই হোটেলটি থেকে কাপ্তাই হ্রদ এবং কাপ্তাই বাঁধের খুব সুন্দর একটি ভিউ পাওয়া যায়। এই হচ্ছে আমাদের বুক করা রুম। আমরা এখানে কিছুক্ষণ বিশ্রাম নিলাম। বিশ্রাম নেওয়া শেষ হলে আমরা রাতের খাবার খাওয়ার উদ্দেশ্যে বের হয়ে পড়লাম। দূর থেকে কাপ্তাই লেকের উপরে যে লাইট দেখা যাচ্ছে ওটাই হচ্ছে আসলে কাপ্তাই বাঁধ। খাওয়া দাওয়া শেষ হওয়ার পরে আমরা হোটেলে ফিরে গেলাম এবং হোটেলের ছাদে আমরা রাতের বাকি সময়টুকু আড্ডা দিয়ে কাটিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিলাম। ট্যুরের তৃতীয় এবং সর্বশেষ দিন। শেষ দিনের প্ল্যান অনেক বড় থাকায় আমরা সকাল সকাল নাস্তা শেষ করে ব্যাগ গুছিয়ে হোটেল থেকে চেক আউট করে সিএনজি ভাড়া করে রাঙামাটি শহরের উদ্দেশ্যে রওনা দিব। তবে রাঙামাটি শহরে যাওয়ার আগে আমাদের কিছু প্ল্যান আছে। প্রথমে আমরা কাপ্তাই লেকের অন্যরকম একটি ভিউ দেখার উদ্দেশ্যে আমরা নেভি ক্যাম্প এবং লেক শো রিসোর্টের দিকে চলে যাচ্ছি। প্রথমে আমরা লেক শো রিসোর্টে আসলাম। ইউটিউব থেকে ভিডিও দেখার পর সৌমিত্র এখান থেকে কাপ্তাই লেকে খুব সুন্দর একটি ভিউ এক্সপেক্ট করেছিল, কিন্তু বাস্তবতা হলো এই যে কুয়াশার কারণে আসলে কিছুই দেখা যাচ্ছিল না। কিছু করার নেই, এটাই বাস্তব। যদিও ভিউটা খুব একটা খারাপ ছিল না। তারপর আমরা সিএনজি করে চলে যাচ্ছি নেভি ক্যাম্পের অন্তর্ভুক্ত লেক প্যারাডাইস রিসোর্টের ভিউ পয়েন্টে। তারপর এখান থেকে সিএনজি করে সরাসরি চলে যাচ্ছি রাঙামাটি শহরের উদ্দেশ্যে। একে তো আঁকাবাঁকা পাহাড়ি রাস্তা, এই আঁকাবাঁকা পাহাড়ি রাস্তা ধরে পাহাড়ের একবার উপরে উঠা একবার নিচে নামা, সেই সাথে আপনি যখন রাস্তার দুই পাশ থেকেই কাপ্তাই লেকের সুবিশাল জলরাশি দেখবেন তখন আপনার আসলেই মনে হবে আপনার জীবনের 16 কলা পূর্ণ। যাক, আমি বারবার বিরক্ত করছি, আপনারাই এই ভিডিও থেকে এই রাস্তার প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করুন। গত পর্বে আপনাদের নিশ্চয়ই মনে আছে আমরা ইয়াংসা বাজারে পুলিশ ক্যাম্পে আটকে গিয়েছিলাম। ময়মনসিংহ নতুন বাজার থেকে আসছি, আইসা আটকা গেছি ইয়াংসা বাজারে। আচ্ছা আচ্ছা আচ্ছা। এই রাস্তা দিয়ে যেতে যেতে আমাদের আরেকবার সিমিলার সিচুয়েশন ফেস করতে হয়েছিল। মাঝে এক আর্মি ক্যাম্প পড়েছিল এবং আর্মিদের সাথে ভালোভাবে ইন্টারাকশনে না যাওয়ায় আর্মিরা আমাদেরকে মাদক পাচার সন্দেহে আমাদের ব্যাগ এবং পকেট চেক করেছিল।
কি মিয়া নাসিব, তুমি নাকি মাদক পাচার করো? হ্যাঁ, লাও ঠেলা সামলাও। সেন্ট্রি, ওকে হাজতে বন্দি করো। চেকিং শেষ হওয়ার পরপরই আমরা পাহাড়ি রাস্তা ধরে পুনরায় রাঙামাটি শহরের উদ্দেশ্যে রওনা দিচ্ছিলাম। আপনারা চাইলে এই মুহূর্তে ভিডিওর 1 মিনিট স্কিপ করে রাঙামাটি ভ্রমণের পরবর্তী দৃশ্যগুলি উপভোগ করতে পারেন। खोलो खोलो दरवाजे पर्दे करो किनारे खूटे से बंदी है हवा मिल के छुड़ाओ सारे आ जाओ पतंग लेके अपने ही रंग लेके आसमां का शाम आना आज हमें है सजाना क्यों इस कदर हैरान तू मौसम का है मेहमान तू हो दुनिया सजी तेरे लिए खुद को जरा पहचान तू तू धूप है झम से बिखर तू है नदी ओ बेखबर পথিমধ্যে আমরা দুটি জায়গায় থামলাম। একটি হচ্ছে বড়দাম ব্রিজ, এবং দ্বিতীয় জায়গাটি হলো আসাম বস্তি ব্রিজ। এই দুটি ব্রিজ থেকে আপনি রাস্তার দুই ধারের কাপ্তাই লেকের খুব ভালো একটি ভিউ পাবেন। রাঙামাটি শহরে প্রবেশ করার পরই আমরা আমাদের প্রথম গন্তব্য রাঙামাটি ঝুলন্ত ব্রিজ পরিদর্শনের জন্য চলে যাচ্ছি। এই যে সেই ঝুলন্ত ব্রিজের গেট। ট্রাভেলিং এর বাকেট লিস্টে অনেকের ক্ষেত্রেই এই রাঙামাটি ঝুলন্ত ব্রিজের নামটি অবশ্যই থাকবে। সাধারণ জ্ঞানের বইয়ে রাঙামাটি ব্রিজ সম্পর্কে জানার পরে অনেকেরই মন চায় জীবনে একবার হলেও এই রাঙামাটি ঝুলন্ত ব্রিজ পরিদর্শন করে যাওয়া। ঝুলন্ত ব্রিজের পাশেই চাকমাদের একটি মার্কেট ছিল। আমরা সেই মার্কেটটি পরিদর্শন করলাম এবং এই মার্কেট থেকে কিছু জিনিস কেনাকাটা করলাম। তারপর এখান থেকে আমরা পরবর্তী গন্তব্য পল ওয়েল পার্কের উদ্দেশ্যে চলে যাচ্ছি। ভূতের বাপের শ্রাদ্ধ খেতে দেখো এসেছে কত ভূত, বাংলার ভূত ওই ভূত কিম্ভূত অদ্ভুত। আমরা আবার সিরিয়াস হয়ে যাই। বেসিক্যালি পল ওয়েল পার্কে বাচ্চাদের খেলার জন্য কিছু জায়গা ছিল এবং তার পাশাপাশি ছিল মাটির তৈরি কিছু শিল্পকর্ম। এটা হচ্ছে পল ওয়েল পার্কের ফিশিং পিয়ার। আপনি চাইলে এখানে টাকা দিয়ে মাছ ধরতে পারবেন, কিন্তু কেউ এখানে আসলেই টাকা দিয়ে মাছ ধরতে আসে কিনা কেউ জেনে থাকলে আমাকে অবশ্যই জানাবেন। মাছ ধরতে না পারলেও এখান থেকে কাপ্তাই লেকে খুব সুন্দর একটি ভিউ পেয়ে গেলাম। এখানে ছোটখাটো একটি ঝুলন্ত ব্রিজ আছে। পল ওয়েল পার্কের ছোট ছোট জায়গাগুলো ঘুরতে ঘুরতে নজরে পড়ল পল ওয়েল পার্কের অন্যতম আকর্ষণীয় জায়গা লাভ পয়েন্ট। এখানে এই লাভ পয়েন্ট বানানোর পেছনে কিছু ইতিহাস আছে। আমি এই ভিডিওতে সেটার ছবি দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে ভিডিওটি পজ করে সেই ইতিহাসটি পড়ে নিতে পারেন। তারপর আমরা এখান থেকে বোট ভাড়া করে আমাদের ট্যুরের সর্বশেষ প্ল্যান কাপ্তাই হ্রদে সারাদিন ঘোরাঘুরি করা এবং সুবলং ঝর্ণা পরিদর্শন করার উদ্দেশ্যে বের হয়ে পড়লাম। কাপ্তাই হ্রদ পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম কৃত্রিম হ্রদ। ছবিতে যতটা না দেখতে সুন্দর, বাস্তবে দেখতে তার থেকেও বেশি সুন্দর। সুবলং ঝর্ণার দিকে যাওয়ার আগে বোট চালক মামা রাঙামাটি শহরে রিজার্ভ বাজারের দিকে তেল নেওয়ার উদ্দেশ্যে যাচ্ছিলেন। তেল নেওয়া শেষ হলে আমাদের বোট আবারও সুবলং ঝর্ণার উদ্দেশ্যে রওনা দিল। বাংলা মায়ের প্রকৃতির যে অপরূপ সৌন্দর্য, সত্যি কথা বলতে নিজের জীবন দশায় এই সৌন্দর্য দেখে শেষ করতে পারবো কিনা সে উত্তর আমার জানা নেই। ভিডিওটির এই অংশটুকু যদিও আমি অনেক ছোট রাখতে চেয়েছিলাম, কিন্তু যেহেতু এই ট্যুরের স্মৃতি হিসাবে কিছু ছবি আর এই ভিডিওটি থেকে যাবে আমাদের কাছে, তাই মুহূর্তগুলোকে
ভিডিওতে রাখারই সিদ্ধান্ত নিলাম। আশা করি আপনারা হতাশ হবেন না। লেকে ভ্রমণকালে আপনি পর্যটকবাহী অনেক বোট এবং মাছ ধরার কিছু বোটও দেখতে পারবেন। এই তিন বান্দা বোটের উপরে বসে নিজেদের মধ্যে খুব সুন্দর জমি আড্ডা দিচ্ছিল। এরই মাঝে নিজেকে বিরিয়ানিতে এলাচের মতো মনে হলো। কই যে চলে আসলাম রে বাবা। আরে সামনে যে সরু জলপথ দেখা যাচ্ছে সেই পথ দিয়েই আমাদের সুবলং ঝর্ণার দিকে যেতে হবে। দুর্ভাগ্যবশত বছরে এই সময় সুবলং ঝর্ণায় ছিল না কোনো পানি, তাই আমরা বোটে করে পুনরায় রাঙামাটি শহরের উদ্দেশ্যে রওনা দিলাম। তবে একলা হোক, জমি আড্ডা দিয়ে হোক, যেভাবেই হোক, বিকালের সময়টা এই বোটে কাটিয়ে খুব একটা মন্দ লাগছিল না। শেষ মুহূর্তে মনে পড়ল ফটোগ্রাফিতে নিজের হিডেন ট্যালেন্টকে বের করে আনা, তাই ক্যামেরা দিয়ে তুলে ফেললাম প্রকৃতির কিছু ল্যান্ডস্কেপ ফটো। দেখতে দেখতে সূর্যোদয়ের সময় চলে আসলো। কাপ্তাই লেক থেকে সূর্যোদয়ের এই দৃশ্য ছিল খুবই মনোরম, তাই আমরা এই মুহূর্তটিকে টাইমলেস ভিডিওর মাধ্যমে ক্যাপচার করে রাখলাম। অবশেষে আমরা চলে আসলাম রাঙামাটি শহরের রিজার্ভ বাজারে। বোট চালক মামাকে তার প্রাপ্য টাকা বুঝিয়ে দিলাম এবং এরপর আমরা রাঙামাটি শহরের ভেতরে ঢুকে পড়লাম। শহর থেকে আমরা রাতের বাসে করে চলে যাব আমাদের নিজেদের শহরে। আমরা ট্যুরের শেষ দিকে যদিও চলে এসেছি, কিন্তু সত্যি কথা বলতে যদি আরও কয়েকদিন ট্যুরে থেকে যেতাম মন্দ হতো না। আমরা আমাদের রাতের খাওয়া সেরে নিলাম, তারপর বাসে করে চলে যাচ্ছি আমাদের নিজেদের শহরে। কোভিড-19-এর সময় থেকে জীবনে অনেক জায়গায় ট্যুর দেওয়ার সুযোগ হয়েছে। যতবারই ট্যুরে গিয়েছি নিজেকে নতুনভাবে আবিষ্কার করেছি। আশা করি একদিন বাংলাদেশের 64 জেলার প্রাকৃতিক সৌন্দর্য দেখার স্বপ্ন পূরণ অবশ্যই হবে। তার আগ পর্যন্ত সকলকে বিদায়, টাটা, গুড বাই, পিস।